সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনার্স দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবিএস দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীরা, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই বিষয় নিয়ে আমার আলোচনা চলছে। লেকচার 1 ইতিমধ্যেই আমি শেষ করেছি। এখন আমি লেকচার 2তে আছি। আশা করি তোমরা লেকচার 1 ভালোভাবে শ্রবণ করেছো এবং বুঝতে পেরেছো। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেওছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 2 নিয়মে করা যায়, একটা ইনডিরেক্ট মেথড, একটা ডিরেক্ট মেথড। তো গত ক্লাসে আমি ইনডিরেক্ট মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং ইনডিরেক্ট মেথডে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তোমরা প্রস্তুত করবে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম ডিরেক্ট মেথডে করো আর ইনডিরেক্ট মেথডে করো। অ্যাক্টিভিটিস কিন্তু 3টা: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা অ্যাক্টিভিটিস দিয়েই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হয়, সেটা ইনডিরেক্ট হোক আর ডিরেক্ট হোক। যাই হোক, গত ক্লাসে লেকচার 1-এ আমি ইনডিরেক্ট মেথড সবিস্তারে তোমাদের সামনে আলোচনা করে তুলে ধরেছিলাম। এখন আমি ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। স্যার, ডিরেক্ট মেথডে কতটা কার্যাবলী আছে? 3টা: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 3টাই আছে। তো এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে, স্যার আমাদের একটা প্রশ্ন আছে। তোমাদেরও তো প্রশ্ন হবে, স্যার অ্যাক্টিভিটিস তো 3টা, ইনডিরেক্টও 3টা, ডিরেক্টও 3টা। এখন মূল পার্থক্য কোন জায়গায়? মূল পার্থক্য হলো শুধু এক জায়গায়, অপারেটিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনডিরেক্টে যা ছিল ডিরেক্টও তা। তাহলে পার্থক্য কোন জায়গায়? অপারেটিং। ইনডিরেক্টে অপারেটিং যেরকম, ডিরেক্টে কিন্তু অপারেটিং সেই রকম না। আবার একটু বলি, অ্যাক্টিভিটিস কিন্তু 3টা, সেটা ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক। তাহলে গত ক্লাসে আমি আমার লাস্ট ক্লাস যেটা ছিল লেকচার 1 ছিল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্যাশ ফ্লোর উপরে, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাক্টিভিটিস 3টা: অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন ডিরেক্ট মেথডে এসেও এই 3টা কার্যাবলী দিয়েই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রস্তুত করব। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার পার্থক্য, ডিফারেন্সটা হলো ইনভেস্টিং কোনো ডিফারেন্স নেই, অ্যাক্টিভিটিস ইনডিরেক্টে যা ছিল ডিরেক্টও তা। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনডিরেক্টে যা ছিল ডিরেক্টও তা। ও অপারেটিং অ্যাক্টিভিটিস ইনডিরেক্টে যা ছিল ডিরেক্টে তা হবে না। তাহলে মূল পার্থক্য কাকে নিয়ে? এই অপারেটিং অ্যাক্টিভিটিসকে নিয়ে। অপারেটিং অ্যাক্টিভিটিসকে নিয়ে ইনডিরেক্টের অপারেটিং অ্যাক্টিভিটিস একরকম, সেটা আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম, আর ডিরেক্টের অপারেটিং অ্যাক্টিভিটিস আরেক রকম। নিশ্চয়ই তোমাদেরকে বুঝাইতে পেরেছি। মূল পার্থক্য হলো অপারেটিং অ্যাক্টিভিটিসকে নিয়ে। ইনডিরেক্টের অপারেটিং অ্যাক্টিভিটিস এক নিয়মে প্রস্তুত করা হয়, ডিরেক্টের অপারেটিং অ্যাক্টিভিটিস এক নিয়মে প্রস্তুত করা হয়। মূল পার্থক্য হলো শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা নিয়ে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার আলোচনা এখন ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে আলোচনা তেমন আমার বেশি নেই, কারণ ইনভেস্টিংটা আগের মতোই, ফাইন্যান্সিংটা আগের মতো। শুধু আমি অপারেটিং অ্যাক্টিভিটিসটা আগের মতো না, ইনডিরেক্টের মতো না, ডিরেক্টে আলাদা। এখন ডিরেক্ট মেথডে কিভাবে অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজ করতে হয় এই নিয়ে আমি তোমাদের সামনে মূল আলোচনাটা উপস্থাপন করব। আসা যাক অপারেটিং অ্যাক্টিভিটিস ইন ডিরেক্ট মেথড। দ্যাট মিনস ডিরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কিভাবে ক্যাশ ফ্লোর পরিমাণটা নির্ধারণ করব, সেটাই আমার মূল আলোচনা। কারণ বাকি দুইটা সেম এস ইনডিরেক্ট। তাহলে আসি, এখন আমি বলতে চাচ্ছি
অপারেটিং অ্যাক্টিভিটিস ইন ডিরেক্ট মেথড। এখানে 6টা ভাগ থাকবে। কয়টা ভাগ? 6টা। প্রথম ভাগ হলো খরিদ্দার হতে আয়, রিসিভড ফ্রম কাস্টমার্স, খরিদ্দার হতে আয়। দ্বিতীয় ভাগ হলো সরবরাহকারীদের পরিশোধ, পেইড টু সাপ্লায়ার্স, সরবরাহকারীদের পরিশোধ। তৃতীয় ধাপ হলো অপারেটিং এক্সপেন্স, পেইড ফর অপারেটিং এক্সপেন্স, পরিচালন খরচ বাবদ কত টাকা পরিশোধ করেছি। 4 নাম্বার হলো পেইড ফর ট্যাক্স, ট্যাক্স বাবদ কত টাকা ব্যয় করেছি। 5 নম্বর ধাপ হলো পেইড ফর ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ খাতে কত টাকা ব্যয় করেছি। 6 নম্বর খাত রিসিভ ফ্রম ইন্টারেস্ট রেভিনিউ, সুদ খাতে কত টাকা আয় করেছি। তাহলে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিস কয়টা স্টেপে করতে হবে বলো? তোমাদেরকে আলোচনা করেছে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসটা ইন ডিরেক্ট মেথড, অপারেটিং অ্যাক্টিভিটিস ইন ডিরেক্ট মেথড কয়টা ধাপ? কয়টি ধাপ বলো? 6টি। কয়টি ধাপ? 6টি। খরিদ্দার হতে আদায়, সরবরাহকারীদের পরিশোধ, পরিচালনা খরচ বাবদ পরিশোধ, কর বাবদ পরিশোধ, সুদ বাবদ পরিশোধ, সুদ বাবদ আয়। এবং এই 6টা ধাপের ফলাফলের ভিত্তিতেই আমরা ক্যাশ ফ্লোটা বের করতে পারবো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইন ডিরেক্ট মেথড। তাহলে প্রথমে কি বললাম? রিসিভড ফ্রম কাস্টমার। আসা যাক খরিদ্দার হতে আয় আমরা কিভাবে বের করব। খরিদ্দার হতে আয়, রিসিভড ফ্রম কাস্টমার, খরিদ্দার হতে আয়, এটা বের করব। বিক্রয়ের সাথে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবলটা যোগ করব, ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবলটা বাদ দিব। কার সাথে? বিক্রয়ের সাথে। কার সম্পর্ক? দানাদারের সম্পর্ক। বিক্রয়ের সাথে কার সম্পর্ক বলো? দানাদারের সম্পর্ক। তাহলে বিক্রয়ের সাথে আমরা ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবলটা কি করে দিব? যোগ করে দিব। আর ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবলটা কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। এই কাজটা করলেই আমরা পেয়ে যাব রিসিভড ফ্রম কাস্টমার্স, খরিদ্দার হতে আদায়। এরপরে পেইড টু সাপ্লায়ার্স, সরবরাহকারীদেরকে পরিশোধ। কাকে পরিশোধ? কাকে? সরবরাহকারীদেরকে পরিশোধ। এটা আমরা কিভাবে বের করব? এই কাজটা আমরা কিভাবে করব? কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা ওপেনিং অ্যাকাউন্ট পেয়েবল যোগ করব, ক্লোজিং অ্যাকাউন্ট পেয়েবল বাদ দিয়ে দিব। আবার ক্লোজিং ইনভেন্টরি যোগ করব, ওপেনিং ইনভেন্টরি বাদ দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব পেইড টু সাপ্লায়ার্স, পাওনাদার দিগকে পরিশোধ। কিভাবে করব বলো? আরেকবার একটু বলি। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে ওপেনিং অ্যাকাউন্ট পেয়েবল যোগ করব, ক্লোজিং অ্যাকাউন্ট পেয়েবল বাদ দিব। ক্লোজিং ইনভেন্টরি যোগ করব, ওপেনিং ইনভেন্টরি বাদ দিব। দেন আমরা পেয়ে যাব পেইড টু সাপ্লায়ার্স, পাওনাদার দিগকে পরিশোধ। এর পরবর্তীতে আমরা চলে আসব পেইড ফর অপারেটিং এক্সপেন্স। পেইড ফর অপারেটিং এক্সপেন্স, ব্যবসায়িক পরিচালনা খরচ পরিশোধ। এক্ষেত্রে কিন্তু অবচয় অবলোপনকে আনা যাবে না। অবচয় অবলোপনকে কি করা যাবে না? আনা যাবে না। কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় অবচয় অবলোপনকে লিখি অপারেটিং এক্সপেন্স হিসেবে। কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডিরেক্ট মেথডে এই যে পেইড ফর অপারেটিং এক্সপেন্স আমরা ওখানে অবচয় অবলোপন আনবো না। এটা ছাড়া আর যতগুলো অপারেটিং এক্সপেন্স আছে অবচয় এবং অবলোপন ছাড়া, আর যতগুলো অপারেটিং এক্সপেন্স আছে এগুলির সাথে ওপেনিং অ্যাক্রুড এক্সপেন্স যোগ করব, ক্লোজিং অ্যাক্রুড এক্সপেন্স বাদ দিব। ক্লোজিং প্রিপেইড এক্সপেন্স যোগ করব, ওপেনিং প্রিপেইড এক্সপেন্স বাদ দিব। আবার একটু বলি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স বা রিটার্ন অফ
এই জাতীয় পরিচালনা খরচ বাদ দিয়ে বাকি পরিচালনা খরচগুলো আনবো, এনে ওটার সাথে যোগ করবো ওপেনিং অ্যাক্রুড এক্সপেন্স, প্রারম্ভিক বকেয়া খরচ যোগ করবো লেস ক্লোজিং অ্যাক্রুড এক্সপেন্স, সমাপনী বকেয়া খরচটা কি দিব, বাদ দিব। অ্যাড ক্লোজিং প্রিপেড এক্সপেন্স, সমাপনী অগ্রিম খরচটা যোগ করব লেস ওপেনিং প্রিপেড এক্সপেন্স, প্রারম্ভিক অগ্রিম খরচটা কি দিব, বাদ দিব। দেন আমরা পেড ফর অপারেটিং এক্সপেন্সটা পেয়ে গেলাম। তাহলে কয়টা ধাপ গেল, তিনটা ধাপ গেল, তিনটা ধাপ। এরপরে পেড ফর ট্যাক্স এক্সপেন্স, কর খাতে ব্যয়। এই কর খাতে ব্যয়টা কিভাবে বের করবো আমরা ট্যাক্স এক্সপেন্সের সাথে চলতি বছরের যে ট্যাক্স এক্সপেন্সটা দেওয়া থাকবে এটার সাথে ওপেনিং ট্যাক্স পেয়াবলটা যোগ করবো, ক্লোজিং ট্যাক্স পেয়াবলটা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। ওপেনিং ট্যাক্স পেয়াবল যোগ করবো, ক্লোজিং ট্যাক্স পেয়াবল বাদ দিব। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা কিভাবে বের করবো, সুদ খাতে ব্যয়। এটা একই কথা, ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে ওপেনিং অ্যাক্রুড এক্সপেন্সটা যোগ করবো, ক্লোজিং অ্যাক্রুড এক্সপেন্সটা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। শেষ। এরপরে সুদ খাতে ব্যয়, আবার সুদ খাতে আয় হতে পারে, সুদ খাতে কি হতে পারে, আয়ও হতে পারে। তো সুদ খাতে আয় হলে আমরা কি করব, আমরা ইন্টারেস্ট ইনকামের সাথে ওপেনিং ইন্টারেস্ট রিসিভেবলটা যোগ করব, ক্লোজিং ইন্টারেস্ট রিসিভেবলটা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। ওপেনিং ইন্টারেস্ট রিসিভেবলটা যোগ করব, ক্লোজিং ইন্টারেস্ট রিসিভেবলটা বাদ দিয়ে দিব ইন্টারেস্ট ইনকামের সাথে। তাহলে আমরা সুদ খাতের আয়টা পেয়ে যাব, সুদ খাতের আয়টা পেয়ে যাব। তাহলে ডিরেক্ট মেথডে আবার একটু আমি তোমাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করি, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমি আর একটু রিপিট করছি, হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে যে স্যার এতবার কেন বলতেছে, তোমাদের বুঝার জন্য বলতেছি, সেটা আমার তো কোনো স্বার্থ নাই, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেজন্য আমি ট্রাই করছি। তাহলে ডিরেক্ট মেথডে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা কীভাবে প্রস্তুত করতে পারি, কয়টা ধাপ বলেছি, 6টা ধাপ। প্রথম ধাপ হলো খরিদ্দার হতে আয়, 2 নম্বর ধাপ হলো সরবরাহকারীদেরকে পরিশোধ, 3 নম্বর ধাপ হলো পরিচালনা খরচ বাবদ পরিশোধ, 4 নম্বর ধাপ হলো কর বাবদ পরিশোধ, 5 নম্বর ধাপ হলো সুদ বাবদ পরিশোধ, 6 নম্বর ধাপ হলো সুদ বাবদ আয়। আবার এগুলো কিভাবে বের করা যায় সেটাও আমি তোমাদেরকে আলোচনায় বলে দিয়েছি, যে তোমরা প্রথমে বলেছি যে রিসিপ্ট ফ্রম কাস্টমার, খরিদ্দার হতে আয়, এটার সাথে সম্পর্ক সেলসের সাথে তুমি ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবলটা যোগ করবে, ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবলটা বাদ দিবে, তাহলে তুমি পেয়ে যাবে রিসিপ্ট ফ্রম কাস্টমার। পেড টু সাপ্লায়ার, সরবরাহকারী বা পাওনাদার থেকে পরিশোধ। কস্ট অফ গুডস সোল্ডের সাথে ওপেনিং অ্যাকাউন্ট পেয়েবল যোগ করে ক্লোজিং অ্যাকাউন্ট পেয়েবলটা বাদ দিবে। আবার প্লাস ক্লোজিং ইনভেন্টরিটা যোগ করবে, ওপেনিং ইনভেন্টরিটা কি দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা পেড টু সাপ্লায়ার্স, পাওনাদার দিগকে বা সরবরাহকারী দিগকে পরিশোধ। এরপরে অপারেটিং এক্সপেন্স পেইড, পরিচালন খরচ বাবদ পরিশোধ। এটা কীভাবে বের করবা, অ্যাকসেপ্ট ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, অর্থাৎ অবচয় এবং অবলম্বন খরচ বাদ দিয়ে, এ দুটো বাদ দিয়ে রেস্ট অফ দ্য অপারেটিং এক্সপেন্সগুলোর সাথে অন্যান্য পরিচালনা খরচগুলোর সাথে যোগ করে দিবা ওপেনিং অ্যাক্রুড এক্সপেন্স, মানে প্রারম্ভিক বকেয়া খরচ যোগ করবা, ক্লোজিং অ্যাক্রুড এক্সপেন্স, সমাপনী বকেয়া খরচ বাদ দিবা। আবার ক্লোজিং প্রিপেড এক্সপেন্স যোগ করবা, ওপেনিং প্রিপেড এক্সপেন্স কি দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা পেড ফর অপারেটিং এক্সপেন্স। এরপর পেড ফর ট্যাক্স এক্সপেন্স, 4 নম্বর। ট্যাক্স এক্সপেন্সের সাথে অ্যাক্রুড এক্সপেন্স ওপেনিংটা যোগ করবা, অ্যাক্রুড এক্সপেন্স ক্লোজিংটা, অ্যাক্রুড ট্যাক্স এক্সপেন্স ওপেনিংটা যোগ করবা, অ্যাক্রুড ট্যাক্স এক্সপেন্স ক্লোজিংটা বাদ দিবা, তাহলে ট্যাক্স পেড বাবদ কত টাকা পরিশোধ করেছো সেটা পেয়ে যাবা। আবার সুদ খরচ বাবদ পরিশোধ, পেড ফর ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স ওপেনিংটা যোগ করবা, আর অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স ক্লোজিংটা বাদ দিয়ে দিবা। আবার সুদ খাতে আয়, সুদ খাতে কত টাকা আয় করেছো এটার সাথে ইন্টারেস্ট ইনকাম বা রেভিনিউর সাথে ওপেনিং ইন্টারেস্ট রিসিভেবলটা যোগ করবা, ক্লোজিং ইন্টারেস্ট রিসিভেবলটা কি দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা, দেন তুমি সুদ খাতে কত টাকা আয় করেছো সেটা পেয়ে যাবে।
এই 6টা ধাপ। কয়টা ধাপ? কয়টি ধাপ? 6টি। এটার যোগ বিয়োগ করে যা পাবা সেটাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইন ডিরেক্ট মেথড। তো স্যার ইনভেস্টিংটা আগের মতোই, বিনিয়োগ ক্রয় করলে টাকা চলে যাবে, বিনিয়োগ বিক্রি করলে টাকা আসবে, স্থায়ী সম্পদ ক্রয় করলে টাকা চলে যাবে, স্থায়ী সম্পদ বিক্রি করলে টাকা আসবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস শেষ। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, শেয়ার ইস্যু করলে টাকা আসবে, ওডিআরে শেয়ার ইস্যু করলেও টাকা আসবে, বন্ড ইস্যু বা ঋণপত্র ইস্যু করলে টাকা আসবে, বন্ড পরিশোধ করলে টাকা চলে যাবে, ডিভিডেন্ড বা লভ্যাংশ পরিশোধ করলে টাকা চলে যাবে, ট্রেজারি স্টক ক্রয় করলে টাকা চলে যাবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আগের মতোই, ইনডিরেক্টে যেভাবে আলোচনা করেছি ডিরেক্টও একইভাবে আলোচনা করেছি। যাই হোক, এখন তাহলে আমি তোমাদেরকে ডিরেক্ট মেথডটা ইনশাআল্লাহ আমি যতটুকু আলোচনা করেছি তোমরা যদি ভালোভাবে শুনো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু বুঝতে পারবা। তবে শুনতে হবে মনোযোগ সহকারে। যে কোনো কাজ একাগ্র চিত্তে করলে মানুষ ব্যর্থ হয় না, মানুষ সফল হয়। এই জন্য আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভালোভাবে শুনবে, ভালোভাবে শুনবে এবং বন্ধুদেরকে শোনার ব্যবস্থা, লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে বা শেয়ার দিয়ে তোমরা ওদেরকেও শোনার ব্যবস্থা করে দিবে। তাহলে এটা আরও প্রচার হলো, অনেকে উপকৃত হলো, তুমিও দোয়া পাইলে। অনেক সময় আমাদেরকে নিট ল্যাব দেওয়া থাকে না। তো স্যার নিট ল্যাবটা কীভাবে বের করব? নিট ল্যাবটা বের করব আমরা সমাপনী সংরক্ষিত আয়ের সাথে ক্লোজিং রিটেন আর্নিংয়ের সাথে ডিভিডেন্ড পেইডটা যোগ করে, এই দুইটা যোগ করে ওপেনিং রিটেন আর্নিংসটা বিয়োগ দিলেই নেট ইনকামটা পাওয়া যায়। তাহলে নেট ইনকামের সূত্রটা তোমরা নিশ্চয়ই বুঝছো, তোমরা নিশ্চয়ই আমার মুখ থেকে শুনছো। নিট ল্যাব অনেক সময় দেওয়া থাকে না, এটা হাইড করা থাকে। তো হাইড করলে যদি তোমার নিট ল্যাব তুমি ইনডিরেক্ট মেথডে করো তাহলে অবশ্যই তোমার নিট ল্যাব লাগবে। ইনডিরেক্ট মেথডে করলে তো অবশ্যই নিট ল্যাব লাগবে। তাহলে নিট ল্যাবটা তুমি কীভাবে বের করবা? ক্লোজিং রিটেন আর্নিংসের সাথে, কিসের সাথে? ক্লোজিং রিটেন আর্নিংসের সাথে ডিভিডেন্ড পেইড যোগ করবা। এই দুইটা যোগ করে ওপেনিং রিটেন আর্নিংস বাদ দিবে। বাদ দিলেই তুমি নেট ইনকামটা পেয়ে যাবে। তুমি নেট ইনকামটা কি যাবা? পেয়ে যাবে। অনেক সময় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া থাকে না, অবচয় খরচ কতটা দেওয়া থাকে না। তাহলে তোমাকে অবচয় খরচটা বের করে নিতে হবে। অবচয় খরচটা কীভাবে বের করবা? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে কি বলছে? অবচয় খরচ কিভাবে বের করবা? অবচয় খরচ, depreciation expense. Sometimes it's not given to the question paper, but you have to find out by using this formula. What this formula is? Closing accumulated depreciation, সমাপনী পুঞ্জীভূত অবচয়, এর সাথে একটা ডেপ্রিসিয়েশন যোগ করবা সোল্ড ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন। যে ইকুইপমেন্টটা বিক্রি করে ফেলেছে ওটার অবচয় কত, এটা সমন্বয় দেওয়া থাকবে। যে ইকুইপমেন্টটা ইতিমধ্যে তুমি বিক্রি করেছো এটার অবচয় কত। এই তাহলে ক্লোজিং রিটেন আর্নিং এর ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেফের সাথে, সরি আবার বলছি, ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেফের সাথে সোল্ড মেশিন ডেফ, বিক্রিত মেশিনের অবচয় যোগ করে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেফটা কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে তুমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কি যাবা? পেয়ে যাবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা পেয়ে যাবে। আবার একটু বলি, ক্লোজিং সমাপনী অ্যাকুমুলেটেড, সমাপনী পুঞ্জীভূত অবচয় অ্যাড করবা, মানে এটার সাথে যোগ করবা। কি যোগ করবা? সোল্ড মেশিন ডেপ। যে মেশিনটা, যে ইকুইপমেন্টটা আমরা বিক্রি করেছি ওটার ডেপ কত, ওটা কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিই ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ, ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ, প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় বিয়োগ করবো। দেন উই উইল গেট আওয়ার ডিজায়ার্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমরা অবচয় খরচটা কি যাব? পেয়ে যাব। এরপরে যে মেশিনটা আমি বিক্রি করেছি এটার অবচয় কিভাবে বের করব? যে মেশিনটা আমি বিক্রি করে দিয়েছি এটার অবচয়টা বের করবো। এটা কস্ট প্রাইস থেকে বুক ভ্যালু বাদ দেব। কস্ট প্রাইস থেকে কি বাদ? বুক ভ্যালু বাদ। কস্ট প্রাইস বা ঐতিহাসিক মূল্য থেকে বুক ভ্যালু বাদ দিলেই এটার কি বের হয়ে যাবে? বিক্রিত মেশিনের অবচয়। বিক্রিত মেশিনের অবচয়। আবার একটা আমি বলি, যে মেশিনটা বিক্রি করেছি এর অবচয় কিভাবে বের করবো? ওই বিক্রিত মেশিনের কস্ট প্রাইস থেকে বা ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য থেকে বুক ভ্যালুটা বাদ দিলেই বিক্রিত মেশিনের অবচয়টা পাওয়া যাবে। লাভ বা ক্ষতি, বিক্রিত মেশিনের লাভ হলো না ক্ষতি হলো কিভাবে বের করবো? বিক্রি মূল্য থেকে বহিমূল্য বাদ দিলে, যদি বিক্রি মূল্য থেকে বহিমূল্য বাদ দিলে
আমরা লাভ বা ক্ষতি পাবো। যদি বিক্রয় মূল্য বড় হয় লাভ হবে, আর যদি বই মূল্য বড় হয় ক্ষতি হবে। মেশিনের সেলিং প্রাইস থেকে বুক ভ্যালু ভাগ, সেলিং প্রাইস থেকে কী ভাগ? বুক ভ্যালু। যদি সেলিং প্রাইস বড় হয় তাহলে লাভ হলো, আর যদি বুক ভ্যালু বড় হয় তাহলে ক্ষতি হলো। এই আলোচনা রেখেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শেষ করেছি, কারণ এটা তোমাদেরকে ক্লাসে আমিও পড়িয়েছি, সম্মানিত আমার কলিগবৃন্দ পড়িয়েছে, তোমরাও রপ্ত করেছো, অনেকবার আমরা আলোচনা করেছি। অন্য কলেজে যেসব শিক্ষার্থীরা পড়ছো তোমরাও ইতিমধ্যে এটা এখন আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব লেভেলেই এটা আছে। এটা আবার ফিন্যান্সও আছে। এটার প্রয়োজনীয়তা জনম থাকবে। তোমরা এটা শিখেছো, পড়েছো, জেনেছো। তাই আমি আমার আলোচনা যথাসাধ্য আনতে চেষ্টা করেছি, এবং আমি তাও বিশ্বাস করি তোমরা যদি এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনো, ইউ উইল বি বেনিফিটেড, নো ডাউট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দীর্ঘায়ু লাভ করবে, পরিবারের সবার মাঝে এই যে প্যান্ডেমিক চলছে এই সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে নিজেকে সুরক্ষা করবে, চারিপাশকে পরিষ্কার রাখবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। এই বলে ক্লাস থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।